আমরা এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট মোটামুটি এগুলো কাজ কমপ্লিট করছি, তাই না? ওইটার মতোই আমাদের এমএস এক্সেল, মানে এমএস এক্সেল এর ইন্টারফেসটা মোটামুটি প্রায় মানে 30 থেকে 40% একই। ঠিক আছে, কারণ ওই জায়গায় আপনাদের ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে হেল্প, ভিউ, এই জিনিসগুলা, এই ট্যাবগুলা কিন্তু ছিল, ছিল না আপনাদের? আচ্ছা, এখানে এক্সট্রা আছে ফর্মুলা, ডাটা, রিভিউ, এই জিনিসগুলা। আসলে ওয়ার্ড তিন ধরনের কাজ। একটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যদি বলে, তাহলে ওয়ার্ড আমরা নর্মালি লিখতে পারি, লিখে জাস্ট এটাকে একটু ফরম্যাট দিতে পারি, এছাড়া কোনো কিছুই না। ঠিক আছে, বড় জোর যদি ওইখানে আমি হিসাব করতে চাই এমএস ওয়ার্ডে, সব মানে বড় জোর কিছু যোগ করতে পারি, কিছু ফাংশন নিয়ে কাজ করতে পারি, কিন্তু এটা বড় পরিসরে করতে পারি না, এবং করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। সেই বাধা বিপত্তি কিরকম, যে সে করতে জানে না, এরকমটা না। আপনাকে হাতে করলে যতক্ষণ সময় লাগবে, ওইখানে গিয়ে ওই ফর্মুলা ফাংশন ব্যবহার করতে তো একই সময় লাগে। আর পাওয়ার পয়েন্ট আমরা জানি কোনো একটা প্রেজেন্টেশন করার জন্য আমাদের এটা লাগে। আর এক্সেলটা মূলত হচ্ছে হিসাব নিকাশ, যেটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে থাকি। তাহলে ক্যালকুলেটর থাকতে আমাদের এক্সেল কেন? কারণ ক্যালকুলেটরের মধ্যে সীমাবদ্ধতা আছে। সর্বোচ্চ আপনি 8 ডিজিট, 11 ডিজিট, 17 ডিজিট, এর বেশি তেমন ক্যালকুলেটর আমাদের নাই, অ্যাভেলেবল না, তাই না? তারপর এটার যে ভিজুয়াল যে ডিসপ্লে, ছোট একটা ডিসপ্লে, এর মধ্যে আপনি সংখ্যা ছাড়া অন্য কিছু তেমন দেখতে পারবেন না, তাই না? আমার এক্সেল একটা ছবি ইনসার্ট করতে পারবো, একটা পিকচার নিয়ে আসতে পারবো, কিন্তু ওইখানে তা নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, এক্সেলে আমি একটা ইনভয়েস তৈরি করতে পারবো, কিন্তু ক্যালকুলেটরে তা করা পসিবল না। এখানে অসংখ্য আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আরো যত ফাংশন আছে সবগুলো দিয়ে আমি হিসাব নিকাশের কাজ করতে পারি, ইন্টিগ্রেট থেকে শুরু করে যত হিসাব নিকাশ আছে, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার সহ। কিন্তু আমাদের ক্যালকুলেটরের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, সো কাজ ওইখানে আমরা যেমন করতাম, এখানে বেসিকটা আসলে মূলত একই। ওইটার উপর বেস করে এটা বানাইছে আর কি। এটা একটু বিস্তৃত পরিসরে, এটা একটু সীমাবদ্ধতার মধ্যে ছিল আর কি। এটি আমাদের ক্যালকুলেটর এবং এক্সেলের মধ্যে মোটামুটি বেসিক পার্থক্য আর কি। ঠিক আছে, তো এক্সেলের ক্ষেত্রে কিছু ইন্টারফেস আছে যেগুলো আমরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে দেখে আসছি। আসলে ইন্টারফেসটা জানা থাকলে আমরা কাজটা ভালোভাবে করতে পারি, শুধু কাজ করলেই হবে না। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, আমরা আগের মতোই যদি দেখি, এই যে এই এরিয়া যেটা আছে, সেটা হচ্ছে আমাদের, এই যে এখান থেকে এই এরিয়াটা হচ্ছে আমাদের কি রিবন, তাই না? এটা কোনো কথা? তাহলে এটা হচ্ছে কি আমাদের রিবন, তাই না? আর রিবনের ভিতরে যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ট্যাগ। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের কি রিবন, তাই না? রিবনের ভিতরে আগের মতোই আমাদের বিভিন্ন ধরনের ট্যাব, মেনু, এগুলো আছে, তাই না? তার মধ্যে এর হচ্ছে কি ফর্মুলা, ডাটা, এই দুটো জিনিসের মধ্যে সবচেয়ে আমাদের কাজ বেশি আর কি। তো আমরা কিভাবে ফর্মুলা ইউজ করবো, ফাংশন ইউজ করবো, কিভাবে আমরা ডাটা থেকে কাজ করবো, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, এক এক আন্ডারে, এক একটা ট্যাবের আন্ডারে অনেক ধরনের কাজ আছে এখানে। তবে লেখালেখির যে কাজটা, এখানে যে ডাটাগুলো ইনপুট করবো, সেগুলো আমাদের এই যে ওয়ার্ডে যেরকম ভাবে লিখছি তেমনই, জাস্ট কিছু ফর্মেট চেঞ্জ আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি একটু। এই যে এইখানে দেখেন একটা নেম বক্স আছে, দেখা যাচ্ছে? এই যে এই জায়গায় নেম বক্স, এই নেম বক্সের আসলে মানে কি, এখানে লেখা আছে A1। দেখেন আমার এখানে একটা হাইলাইট আছে নীল কালারের, এই যে এখানে দেখছেন একটা হাইলাইট হাইলাইট করা যায়, এইখানে আমার কার্সরটা রাখা আছে, যার কারণে এখানে দেখাচ্ছে কি A1। এই এ হচ্ছে আমাদের কি কলাম। আমাদের এই এক্সেলের যে স্প্রেডশিট, এটাকে বলা হয় স্প্রেডশিট। ঠিক আছে, এই স্প্রেডশিটের মধ্যে আমাদের অসংখ্য সেল থাকে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন না, এইগুলো হচ্ছে এক একটা কি সেল বা ছোট ছোট ঘর। ঠিক আছে, এগুলো তৈরি হচ্ছে কলাম এবং রো এর দ্বারা। কলাম হচ্ছে খাড়া যেগুলো, রো হচ্ছে এভাবে যেগুলো আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে কি রো। এই কলাম কি হচ্ছে আলফাবেট দিয়ে প্রকাশ করা হয়, চিহ্নিত করা হয়। আর রো কে চিহ্নিত করা হয়
সংখ্যা দিয়ে। তাহলে আপনার কার্সরটা যদি এই সেলে থাকে তাহলে সে কি দেখাবে, এন কত, সম্ভবত ওটা ভাইস তাই না, 23, 23, তাহলে এন 23। তাহলে এন 23 মানে হচ্ছে কি, আমার যে সেলটা আছে সেই সেলটা কোন জায়গায় আছে, এন কলামের 23 নাম্বার রোতে। এটাকে বলা হয় কি, সেল অ্যাড্রেস। কি বলা হয়, তাহলে সেল অ্যাড্রেসটা কি, কলাম এবং রো দ্বারা যেটি নির্ণয় করা হয় বা যে সেল নির্ণয় করা হয় তাকে বলা হয় কি, সেল অ্যাড্রেস। বলো। তাহলে সেল অ্যাড্রেস বোঝা গেছে। ওকে, তারপর দেখে ফাইল টাইপ, তো ফর্মুলা বার এগুলো তো দেখলেন। এই যে ফর্মুলা বার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যত ফর্মুলা ফাংশন লিখবো সবগুলা এইখানে শো করবে, ঠিক আছে। মানে আমরা প্রত্যেকটা সেলে লিখবো, সেলে লিখলে এইখানে এগুলো শো করবে যে ফর্মুলাগুলো লিখবো। এই জন্য একে বলা হয় কি, ফর্মুলা বার, ঠিক আছে। তারপর টুল বার, রিবন তো এগুলো আমরা জানি। টাইটেল বার তো এগুলো আগেই দেখে আসছি। কন্ট্রোল বাটন এগুলো তো জানি, মিনিমাইজ করা, ম্যাক্সিমাম করা, চুজ করা। তারপর এই যে ছোট ছোট ঘরকে বলা কি, সেল। আর পুরাটাকে বলা কি, স্প্রেডশিট এরিয়া, একটু একটু আগেই বললাম। আর এটা হচ্ছে কলাম বার, যেটা বললাম। আর এটা হচ্ছে কি, রো বার, তাই না। আর এখানে হচ্ছে লিভ বার, যেখানে আমাদের পাতা উল্লেখ থাকে। আমাদের কিন্তু ওয়ার্ডে কিন্তু নিচে নিচে পাতা থাকতো, পৃষ্ঠা থাকতো। আর এখানে কিন্তু পাশাপাশি শীট 1, শীট 2, শীট 3, এর ভিতরেও অসংখ্য পৃষ্ঠা আছে। প্রতিটা পাতার ভিতরে অসংখ্য পৃষ্ঠা আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো। আর এটা হচ্ছে ভিউ বাটন, মানে আমাদের ভিউটা কিরকম হবে, প্রিন্ট ভিউ হবে কিনা, নর্মাল ভিউ হবে কিনা, এরকম, ঠিক আছে। জুম কন্ট্রোল, স্ক্রল বার, এগুলো হচ্ছে আগের মতোই। তারপর এখানে আছে ডায়লগ বক্স, ঠিক আছে। তো এগুলোকে তো আমরা মোটামুটি ইন্টারফেস কিন্তু ওয়ার্ডেও দেখে আসছি। তো আমরা একটু কাজে যাই, দেখি এখান থেকে আমরা আর একটু কাজ দেখি। আমরা এখান থেকে একটা এক্সেল ফাইল ওপেন করি, রাইট বাটন ক্লিক করে কিছু একটা নাম দিলাম, দেন ওপেন করলাম। করার পরে এই যে ইন্টারফেসটা এখন দেখে আসছি সেই ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসছে, তাই না। তাহলে এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে বলেন তো, A1। আমার সেলটা যদি এইখানে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, L14। তার মানে কি, L নাম্বার কলাম, 14 নাম্বার কি, রো। এটা এই সেল অ্যাড্রেস যদি না থাকতো তাহলে আমি কখনো বলতে পারতাম না যে এটা কত নাম্বার সেল। এখন আপনার এইখানে সেল সিলেক্ট করলেন, এটা সহজে বলে ফেলতে পারবেন। আমি যদি অনেক নিচে যাই, এখানে যদি যাই, তাহলে এখন বলার কি পসিবল, আমাকে এইভাবে দেখতে হবে, দেন এইভাবে দেখতে হবে, তখন বলতে হবে যে এক্স কত, 117, তাই না। কিন্তু আমার এই যে এখানে কিন্তু অলরেডি দেখাইছে। তাহলে আমরা এই সেল অ্যাড্রেসটা দেখলেই বুঝতে পারি এই সেলটা কোন, মানে কত নাম্বার কলাম, কত নাম্বার রোতে আছে, তাই না। হ্যালো, জি, আমি 5 তলায় ক্লাস নিচ্ছি। জি জি। আচ্ছা, একটু লেট হইতে পারে, আমি ক্লাসে তো লেট হইতে পারে আর কি, সমস্যা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই মেলে ফরওয়ার্ড করে পাঠিয়ে দিব না, ঠিক আছে, রিপ্লাই দিয়ে পাঠিয়ে দিব না। ওকে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমাদের এই কলাম এবং রো দিয়ে যেটা নির্ণয় করে সেটা হচ্ছে সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস না, এখনো ঝামেলা আছে। এখন কথা হচ্ছে দেখেন এখানে ছোট ছোট ঘর কিন্তু, তাই না। কিন্তু আমাদের এমএস ওয়ার্ডে কিন্তু এরকম ঘর ছিল না। আমরা চাইলেই এখানে লিখে ফেলতাম, এখানেও আমি লিখতে পারি, কারণ আমার কোনো না কোনো সেলে তো অবশ্যই কাজটা থাকতে হবে, ওটা তো লেখা উঠবে না। এই যে লিখতে পারতেছি, বুঝতে পারছেন। এখন আমি যদি প্রিন্ট দিই এটাকে, এখন যদি প্রিন্ট দেয়, দেখেন আমার লেখাগুলো আছে বাট কোনো ঘর দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি আপাতত দৃষ্টিতে দেখাচ্ছে ঘর ঘর, মানে প্রতিটাই ঘর ঘর। কিন্তু ঘরের যে বর্ডারটা আছে, বর্ডারটা কিন্তু আপনি বর্ডার যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত প্রিন্ট দিলে এটা বর্ডার লেস থাকবে। আর বর্ডার লেস যদি থাকে তাহলে কিন্তু ওই ওয়ার্ডের মতোই প্লেন শিট মনে হবে, ঠিক আছে। তাহলে আমরা অনেক সময় কি করি, এই যে গত যখন আমরা মেল ওয়ার্ডে কাজ করি তখন যা লিখছিলাম তাকে কি করছিলাম, সিলেক্ট করে
এই যে হোম ট্যাবের আন্ডারে এই ফন্ট যে গ্রুপ আছে সেখান থেকে এই যে এখান থেকে আমরা কি করছিলাম, বর্ডার মানে বর্ডার থেকে আমরা কি করেছিলাম, অল বর্ডার দিয়ে দিচ্ছিলাম। এখানে যদি এখন কিছু লিখি, তাহলে এখন যদি প্রিন্ট দেয়, তাহলে এই যে দেখেন বর্ডার সহ কিন্তু চলে আসছে। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে আমরা বর্ডার কিভাবে দেব? এখানে অসংখ্য বর্ডার আছে। আপনি চাইলে শুধু লেফট বর্ডার দিতে পারেন, শুধু রাইট বর্ডার দিতে পারেন, শুধু টপ বর্ডার দিতে পারেন, শুধু বটম বর্ডার দিতে পারেন, আবার এটাকে আবার নো বর্ডার করতে পারেন। ঠিক আছে, এরকম অসংখ্য বর্ডার আপনি দিতে পারেন। তাহলে বর্ডার নিয়ে কোনো সমস্যা আছে? এখন কথা হচ্ছে, আমি যখন এমএস ওয়ার্ডে লিখতাম, সাপোজ আমি যখন লিখতাম এক লাইন যখন লেখা শেষ, আমি দ্বিতীয় লাইন লেখার জন্য কি করতাম, একটা ইন্টার প্রেস করতাম, তখন আমি দ্বিতীয় লাইন লিখতে পারতাম, তাই না? তাহলে আমরা এক্সেলও লেখা ট্রাই করি একটু। আমি এখানে কিছু একটা লিখলাম, আমি চাই এরপরের যে কলামটা আছে বা এই সেলের মধ্যে যে নিচের একটা লাইন আমি লিখবো, ইন্টার দিলাম, কি আসলো? আমি চাইছিলাম কি এই সেলে দুইটা লাইন লিখবো, কিন্তু আমি যখন ইন্টার দিছি সে এই সেল থেকে অন্য একটা সেলে চলে গেছে। তাহলে আমার একটা সেলের মধ্যে তো আমার 3টা 4টা 5টা লাইন হইতেই পারে, তখন কি করব? এখন কথা হচ্ছে, আমরা এমএস ওয়ার্ডে কি করতাম, ইন্টার দিলে দ্বিতীয় লাইন লিখতে পারতাম, কিন্তু এইখানে হচ্ছে অলটা ধরে ইন্টার দিলে আপনি দ্বিতীয় লাইন তৃতীয় লাইন লিখতে পারবেন। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে আমি এখানে কিছু লিখলাম, অলটা ধরে যদি আমি ইন্টার দেই, দেখেন দ্বিতীয় লাইন লেখার সুযোগ দিচ্ছে, অলটা ধরে ইন্টার দিলাম, তৃতীয় লাইন লেখার সুযোগ দিচ্ছে। দেখেন এটা একটা সেলের মধ্যে কিন্তু আছে, বুঝা গেছে? আটটা সেলে কিন্তু আমার এখনো যায় নাই। এটা ক্লিয়ার? তাহলে একটা সেলে একাধিক লেখা লিখতে গেলে কি করতে হবে, অলটা ধরে ইন্টার দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন আসি আরেকটা বিষয়। দেখেন আমার প্রতিটা সেল, দেখেন এই একটা সেল, এই একটা সেল, বা এখানে হাইলাইট করা আছে, দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেল কিন্তু একই সমান, কলাম এবং রো, হাইট উইথ একই সমান, কিন্তু এটা যেরকম এটা কিন্তু একই রকম, তাই না? এখন আমি এখানে বাংলাদেশ লিখি, ঠিক আছে? তারপর আমি দ্বিতীয় সেলে আবার যা লিখি, কি লিখবো, অ্যাপল লিখি। তাহলে এখন দেখেন আমি বাংলাদেশ লিখলাম আর অ্যাপল লিখলাম, তাই না? বাংলাদেশে যে পুরা যে লেটার গুলো আছে তার মধ্যে দেখেন ডি পর্যন্ত আছে, এরপরে যার 2টা থেকে 3টা লেটার আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? কিন্তু আসলে কিন্তু আমরা যখন লিখি কোনো কিছু, ওটা কিন্তু একটা সেলের মধ্যেই থাকে, ঠিক আছে? তো তার যে সেল যতটুকু, ততটুকুর মধ্যে কিন্তু সেই লেখাটা নিছে। তাহলে কি বাকি যে 2টা লেটার তা কি বেনিশ হয়ে গেছে? না, ওইটা আছে, বাট এটা দেখা যাচ্ছে না। তখন আমরা কি করব? তখন আমাদের 2টা করণীয় থাকে, ঠিক আছে? একটা করণীয় হচ্ছে ওই সেলটাকে উইড অনুযায়ী অথবা কি হাইট অনুযায়ী বড় করে দেওয়া, ঠিক আছে? তো যে লেখাটা আছে এটা তো আমি হাইট অনুযায়ী যে বড় করলে কোনো লাভ নেই, বাড়াতে হবে কোন অনুযায়ী, উইড অনুযায়ী, তাই না? এখন কথা হচ্ছে, আমি যদি বাড়াই তাহলে আরেকটা সমস্যা হইতে পারে। এইখানে দেখেন আপনাদের বলছিলাম না এখানে অসংখ্য পৃষ্ঠা আছে, এই যে দেখেন এইখান থেকে ডট ডট দেখা যায়, একটা ডট ডট, এটা কিন্তু একটা পেজ, একটা পৃষ্ঠা। আবার এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা পৃষ্ঠা, এই যে এই পর্যন্ত একটু ছোট করি তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন অসংখ্য পৃষ্ঠা, এখানে এই যে একটা পৃষ্ঠা, একটা একটা পেজ, একটা পেজ, দেখছেন? এখানে অসংখ্য পেজ আছে এখানে, দেখেন এখানে 2টা পেজ কিন্তু অলরেডি শো করতেছে, তার মানে নিচে আরো ডানে আরো পেজ আছে, অসংখ্য পেজ, বুঝতে পারছেন? এখন জুম বড় করে দিই, এবার দেখেন। এখন কথা হচ্ছে, আমি যখন এই উইডথটা যখন বাড়িয়ে দেব, তখন যদি আমার পেজের বাইরে আবার চলে যায়, সাপোজ আমি বাংলাদেশটা এই জায়গায় লিখি, তাইলে আর সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? আমি প্রিন্ট দিই, দেখেন বাংলাদেশ পুরা লেখাটা কি আসছে এখানে? আসছে নাই কিন্তু। এখন আমি তার যদি এটা বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আরো অলরেডি কিন্তু সে পেজের বাইরে পুরাটা চলে গেছে এখন। তাহলে এখানে একটা সমস্যা আছে। তাহলে বলছিলাম কি, আমরা দুইভাবে কাজটা করতে পারি। তাহলে এখন প্রথম কাজটা হচ্ছে, এটা যদি আমি পুরো সেল অনুযায়ী যদি নিতে চাই, তাহলে আপনি ম্যানুয়ালি এই কলামের যে কলাম বার বরাবর যে রেখাটা আছে তাকে ক্লিক করে আপনি চাইলে এভাবে সরাই দিতে পারেন, ঠিক আছে?
আমি যদি এইখানে দেখাই, এখানে যদি বর্ডার করা আছে সহজে বুঝতে পারবেন। আরো জায়গা খালি হয়ে গেছে, এখন আরো লিখতে পারবো। দেখেন আমি চাইলে আরো লিখতে পারবো, তাই না? তাহলে আমি ম্যানুয়ালি চাইলে কি করতে পারি, এভাবে বাড়াইতে পারি, কমাইতে পারি। এর হচ্ছে একটা ওয়ে, মানে ওই উইথ অনুযায়ী বাড়ানো কমানোর জন্য। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যতটুকু লিখছেন ততটুকু পর্যন্ত আপনি চান বাড়ানোর জন্য। তাহলে আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, তাইলে কি হবে, ওই লেখা অনুযায়ী ওই সেল অটো অটো ভাবে নিয়ে নিবে, অটো ফিট হয়ে যাবে। ওই সেলটা ওইখানে যে টেক্সটটা আছে বা কন্টেন্ট আছে, ডাটাটা আছে, সেটা অনুযায়ী কি হবে, অটো ফিট হয়ে যাবে। তাহলে আমি দুইটা ওয়েতে এটা কি করতে পারি, ফিট করতে পারি। একটা হচ্ছে আমি টেনে কম বেশি করতে পারি, আর একটা হচ্ছে ডাবল ক্লিক করে করতে পারি। এতটুকু ক্লিয়ার তো? এখন কথা হচ্ছে, বলছিলাম কি আমি অটো ফিট করে দিলাম, টেনে করলাম অথবা হচ্ছে ডাবল ক্লিক করে করলাম, যাই করলাম, অনেক সময় আমাদের পেজের বাইরে চলে যেতে পারে। তো বাইরে চলে চলে যায়, তাহলে তো কোনো লাভ নেই। লাভ আছে? সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা শব্দকে আমরা ভেঙে দিতে পারি। তাহলে আমরা ভেঙলে কি করতে পারি, আমরা বলতে পারি যে বাংলাদেশের পরে যে, আচ্ছা এটা মনে হয় বাংলাটা মনে হয় ভুল করছিলাম, তাই না? এল দিই, যে বাংলার পরে আমরা কি করি, একটা অলটা ইন্টার দিয়ে দিই, তাই তো এটা নিচে চলে আসে, তাই না? তখন কিন্তু এটা কিন্তু আলাদা একটা লাইন ধরে, ঠিক আছে? তবে আমরা যদি এটাকে যদি এখানে কার্সরটা রেখে যদি এটা একটু কমিয়ে দিই আগে, কার্সরটা রেখে যদি আমরা এই যে হোম ট্যাবের আন্ডারে দেখেন রেপ টেক্সট আছে, আপনারা কিন্তু ওই রেপ টেক্সট কিন্তু ওয়ার্ডে করে আসছেন। ওয়ার্ডে যখন করতেন সেখানে কি ছিল, রেপ টেক্সটের কাজ কি ছিল, কোন একটা ছবি কোন একটা শেপে যখন আমরা রেপ টেক্সট করছি, তখন এই ছবির চারপাশে একটা মুড়ানোর মতো এমন একটা অবস্থা হয়েছে যেন কোনোভাবে আমার টেক্সটকে যেন বাধা প্রদান না করে, আমি যেন সহজে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি আমার ইচ্ছা মতো। তবে এক্সেলের ক্ষেত্রে রেফ্লেক্স হচ্ছে সে একটা লাইনকে ভেঙে একাধিক লাইনে পরিণত করে দেয় অটোমেটিকলি। দেখেন আমি যদি একে রেফ্লেক্স করি, তাহলে দেখেন অটোমেটিকলি সে কিন্তু ভেঙে কিন্তু নিচে আরেকটা লাইন ক্রিয়েট করে দিচ্ছে। তখন কিন্তু তার কিন্তু আমার কিন্তু উইথ বাড়ে নাই, তার মানে মার্জিনের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বোঝা গেছে? তো এত কিছু বোঝানোর কারণ একটাই, যখন আপনি কাজ করবেন তখন আপনাকে সব দিকে খেয়াল রাখতে হবে। আমার এক পেজে আসতে হবে, আবার এটাকে আমাকে পুরো লেখাটা দেখা যেতে হবে। তখন আপনার কাছে যেটা মনে হয়, যদি রেফটেক্স করে মনে হয় কাজ হবে তাহলে রেফটেক্স করবেন, আর নইলে উইথ বরাবর বাড়িয়ে দিবেন। ব্যাপারটা বোঝা গেছে? ডাবল ক্লিক করলে কি হয়, কলাম বরাবর অটো ফিট হয়ে যায় ওইখানে যে ডাটা আছে। আর আমি ম্যানুয়ালি টেনে টেনে কম বেশি করতে পারি, আপনার কাছে যেটা মনে হয় সেটা করবেন, ঠিক আছে? আর অথবা রেফটেক্স করলে নিচে নিচে অথবা হাইড উঠে সে কি করে বৃদ্ধি পায়, অর্থাৎ একটা লাইন কি একাধিক লাইনে পরিণত করে দেয়। এগুলো কিন্তু কোশ্চেন, ঠিক আছে? সামনে কিন্তু এগুলো পড়বে না। আবার কিছু কোশ্চেন আমি পড়াবো না, কিন্তু কাজ করাইছি। তো বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আবার কিছু কাজ আছে কাজ করানো হয়েছে বা এখানে প্র্যাকটিস করছেন বা করছেন, ওই জায়গায় টাচ করছেন, কিন্তু এর নিচে যে আরেকটা অপশন সেটা টাচ করেন নাই। এই জন্যই বলে ওই জিনিসগুলো একটু দেখে রাখবেন, বাই চান্স যদি চলে আসে, ঠিক আছে? তো এতটুকু বোঝা গেছে। এখন আসি, আমি এখানে কোনো কিছু লিখলাম, ঠিক আছে? কোনো কিছু লিখলাম না, লিখে আমার কাজটা আরেকটা সেলে রাখলাম। এখন কথা হচ্ছে আমি যে এখানে লিখলাম, এখানে ভুল লিখছি। কি ভুল লিখছি, এখানে লাস্টে যে এস এর পর এফ হওয়ার কথা সেটা ডি হওয়ার কথা ছিল, আমি ভুলবশত কি লিখছি, এফ। তাহলে আমি কি করব, এখানে একটা ক্লিক করব, কার্সরটা চলে আসবে, তখন ডি তে ক্লিক করব, তাই না? তখন কি হবে, পুরো লেখাটা মুছে গিয়ে একটা ডি হয়ে যাবে। তাহলে আমার লিখতে গেলে কি করতে হবে, একটা কার্সর আনলে সেটা কি হয়, সেল অ্যাক্টিভ হয়। কিন্তু ডাবল ক্লিক করলে কি হয়, সেলের ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা অ্যাক্টিভ হয়। তখন এই ডাটার থেকে আমি যে কোনো লেখাটাকে ব্যাকস্পেস চেপে মুছে ওইটাকে সংশোধন করে দিতে পারি। বোঝা গেছে? তার মানে আমি সেল যদি অ্যাক্টিভ করি, তাহলে আমি অ্যাক্টিভ করে যাই লিখি, ভিতরে যা আছে সব মুছে যাবে, মুছে নতুন ডাটা অ্যাড হবে। আর যদি কোনো ডাটা এডিট করতে চাই তাহলে ডাবল ক্লিক করে এডিট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। ডিলিট করে দিলাম। পুরো ডাটা মুছার জন্য হলে আপনারা ডিলিট, এখান থেকে ডিলিট করতে পারেন, মানে ওই ডাটাটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? এখন আসি, আচ্ছা পরে আসি, সাপোজ এখানে লিখলাম আমি 10, ঠিক আছে?
আমি এখন পরের সেলে যেতে গেলে আমি কি করতে পারি, মাউস দিয়ে ক্লিক করে আমি পরের সেলে যেতে পারি, তাই না? আবার নিচে নিচে গেলেও আমি এটা করতে পারি। এখন কথা হচ্ছে এক্সেল থেকে আপনি চাইলে আপনাদের 4টা এরো আছে, রাইট, লেফট, বটম, টপ, এগুলো দিয়েও আপনি যেতে পারেন, ঠিক আছে? অথবা আপনাদের কাছে একটা ট্যাব আছে কিবোর্ডে, ওই ট্যাব দিয়েও আপনি একটা একটা করে সেল চেঞ্জ করতে পারেন। আর নিচে নিচে গেলে বটম যে এরো আছে সেই এরোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অথবা ইন্টার দিলেও নিচে যায়, ঠিক আছে? তাহলে এভাবে আমি কি করতে পারি, একটা একটা সেল থেকে আরেকটা সেলে যেতে পারি। বুঝা গেছে? এখন আসি, এখানে কোনো কিছু লিখলাম আমি, লিখার পরে আমি একটা সেলে যেতে চাই, ঠিক আছে? লিখার পরে একটা সেলে যেতে চাই, তখন কি করব? তখন যদি আমি ট্যাব চাপি তাহলে কি হবে, একটা সেলে চলে যাবে। তখন আমি যদি এরোতে ক্লিক করি, এই যে দেখেন এখানে কিছু লেখা আছে, আমি যদি এখন ট্যাব চাপি, এরো চাপি, দেখেন আরেকটাতে কিন্তু যাচ্ছে না, যাচ্ছে। তার মানে আমার যদি কন্টেন্ট যদি ইনেবল থাকে তখন কিন্তু এরোগুলা কিন্তু কাজ করবে না, এরোগুলা তার সেলের ভিতরে কাজ করবে কিন্তু বাইরের সেলে যাবে না। তখন আপনাকে ট্যাব ইউজ করতে হবে, ঠিক আছে? তবে সেল যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ট্যাব, ইন্টার, 4টা এরো কি সবগুলাই কাজ করবে। বোঝা গেছে? ওকে, এগুলো নিয়ে কার কোনো ঝামেলা আছে, প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। আমি যদি চাই যে আমার সেলগুলো এগুলো অটোমেটিক হবে, আমার একবার যেটা প্রয়োজন তারপরে করে অপশন আছে, বুঝি নাই। মানে আমার ওয়াইফ এর কাম হচ্ছে একটা একটা করে আমার অনেকগুলো যদি থাকে সেগুলো হচ্ছে করতে পারে, আমি চাই একসাথে আমার অটোমেটিক নিয়ে নিই। হ্যাঁ অবশ্যই। এই যে আপনি এই যে সবগুলো যদি মনে করেন আমার যে কলাম যতটুকু আছে সেই কলামগুলো আমি এতটুকু রাখতে চাই, আমি কলামগুলো সবগুলো কলাম আরো বাড়াতে চাই, তখন আপনি কি করবেন, এই যে ফরম্যাটে যাবেন, এই যে কলামের উইথ আছে আপনি এখানে কলামে বাড়ায় দেন, দেখেন সব বেড়ে গেছে। এগুলো আস্তে আস্তে কাজ আমি করবে। যেগুলো একটু ওইটা সাথে সাথে শেয়ার করে দিব। আচ্ছা পরে আসি। তাহলে মোটামুটি আমরা কিভাবে টাকা লিখতে হয়, সেল অ্যাড্রেস কি, সেল কি, এগুলো কিন্তু মোটামুটি জেনে গেছি। এখন হচ্ছে আমাদের হচ্ছে মূলত মেন কাজগুলো করা, ঠিক আছে? তো নর্মালি আমরা হচ্ছে একবারে বাচ্চা কাল থেকে যে কাজগুলো করছি সেই কাজ থেকে আমরা যাব, ঠিক আছে? তো বাচ্চা কালে আমরা কি করছিলাম, যোগ করছি, 1+1 হইলে কত হয়, 2 হয়, তাই না? 1 আর 1 গুণ করলে কত হয়, 2 গুণ করলে, 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, বলেন তো, একের নাম তারা বলেন তো। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি সাপোজ 10, এই জায়গায় লিখলাম কত, 20। আমি চাই এই জায়গার মধ্যে তার ফলাফলটা আসার জন্য। এখন আমরা যখন ক্যালকুলেটরে যখন যোগ করছিলাম তখন কি করতাম, আগে লিখতাম 2+5, তারপর দিতাম ইকুয়াল, তখন কত হইতো, 7। তাহলে এখানে যদি আমি লিখি 2+5, এখন যদি আমি একটা ইন্টার দেই তাহলে কিন্তু কিছুই হইল না। অর্থাৎ এক্সেল কখনোই আপনার এভাবে লিখলে সে কোনো ধরনের হিসাব যে করবে সেটা সে বুঝতে পারে না। সে বুঝে তখন কি এটা একটা টেক্সট, সে বুঝে কি এটা একটা টেক্সট। তবে আমি যদি এখানে বলতাম যে ইকুয়াল 2+5 এবং যদি ইন্টার দিতাম তাহলে কিন্তু সে বুঝে যেত যে এটা হিসাব। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে আমরা কোনো কিছু হিসাবের কাজ করলে আমাদের সবার আগে কি ইউজ করতে হবে, ইকুয়াল। এতো গুড। পরে আমি যা যা লিখবো সেগুলো সে যোগ করে দিবে। এখন আসি, আমি এখানে কি করছিলাম বলেন তো, লিখছিলাম কি ইকুয়াল 2+5, এখানে দেখা যায় কত, 7। এখন এটা তো আমি লিখে দিছি, এখন আমি না লিখেও পারি। সেটা কি রকম, এই সেলে কত আছে, 10, এই সেলে আছে কত, 20। তাহলে আমরা এখানে কি করতে পারি বলেন তো, ইকুয়াল আমরা লিখবো কত, 10 যোগ কত, 20। তাহলে তো দুটো যোগ হয়ে গেল, তাই না? এখন আমি 10-এর জায়গায় লিখে দিলাম 20, এখানে কি চেঞ্জ আসছে? তাহলে লাভটা হলো কি, গুড। এখন কথা হচ্ছে আমার সেলের ভিতর কি আছে না আছে, এর ভিতরে কাচ্চি রাখছে না, বাদ রাখছে না, ভর্তা রাখছে, এটা আমার দেখে কোনো লাভ নাই। এগুলো খাইতে মজা লাগে, ঠিক আছে? এটা আমার দেখে কোনো লাভ নাই, মূলত আমার খিদা লাগছে, আমার খাইতে হইব। তাহলে ওইটা দেখে তো লাভ নাই, আমার খিদা লাগছে, তাহলে খিদা লাগলে কি করতে হবে, প্রথমে আপ দিতে হইব, ইকুয়াল দিতে হইব, ঠিক আছে? পরে সাপোজ মনে করেন আপনি একটা প্লেট নিলেন, প্লেটটা আছে এই জায়গার মধ্যে। এখন কি ধরনের প্লেট আছে, সেটা কি প্লাস্টিকের প্লেট নাকি ডায়মন্ডের প্লেট, এগুলো দেখে লাভ নাই।
তা আমি প্লেট নিলাম, প্লেট নেওয়ার পরে কি করতে হবে, মনে করেন আমি এখানে ভাত নিব, ভাত নেওয়ার জন্য চামিচ ইউজ করতে হবে, চামিচটা সাপোজ মনে করেন যোগ, ঠিক আছে, এখন ভাত নিবেন, এখন ভাত এই পাতিলের মধ্যে মনে করেন আছে, তাহলে এটা সিলেক্ট করলাম, বুঝতে পারছেন, এখন আমার সবকিছু শেষ, এখন খাবো, খাবার হচ্ছে একটা ইন্টার, হয়ে গেল কত 40। এখন মনে করেন এটার ভিতরে ভাত আছে, এখন মনে করেন সে এই পাতিলের ভিতরে ভাত মেরে রেখে রাখছে কাচ্ছি, সে কাচ্ছি কত 30, এখন আমি ইন্টার দিলাম, আমি তাহলে কি খাচ্ছি, কাচ্ছি খাচ্ছি। ব্যাপারটা বোঝা গেছে? মানে কথা হচ্ছে গিয়ে সেলের ভিতরে কি আছে সেটা দেখে লাভ নাই, মূলত হচ্ছে আপনি ওই সেলগুলা যোগ করবেন, বিয়োগ করবেন, গুণ করবেন, এই সেলের ভিতরে যা আছে সে অটোমেটিক সেটা করে দিবে। বোঝা গেছে? তাহলে আমার কাজটা হচ্ছে কি, প্রথমে ইকুয়াল ইউজ করা, পরে হচ্ছে যে যে সেল নিয়ে কাজ করতে যায় ওই সেলে আমি কি করব, একটা ক্লিক করব, তাহলে ওই সেল অ্যাড্রেসটা এখানে চলে আসে, সেলের টাকা আসবে না, কি আসবে, সেল অ্যাড্রেস, ওই সেলটা কত ছিল A1, দেখেন A1 চলে আসছে, তারপর আমি কি করব, রিলেশনটা কি, যোগ, তাহলে যোগ দিলাম, কার সাথে যোগ করব, তার সাথে যোগ করব এই সেল অ্যাড্রেস, এই সেল অ্যাড্রেসটা কত E19, তাহলে E19 হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে একটা ফলাফল নিতে চাই, ফলাফলের জন্য আমরা ইন্টার প্রেস করব, ঠিক আছে, তাহলে কি হলো, কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো। এ নিয়ে কার কোনো সমস্যা আছে? এখন আমি খাতা কলমে তো আমরা এইভাবে যোগ করতাম, 10 আর 10 যোগ করলে 20 হতো, কিন্তু কথা হচ্ছে এখানেও 20 আর 30 যোগ করলে 50 হয়েছে, তাহলে তো সেম টু সেম হইলো, তাহলে খাতার আর এটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্য এটাই, আপনি ওইখানে যদি 10-এর জায়গায় আবার যদি 20 লিখতেন তাহলে কেটে লিখতেন, অথবা এটা কেটে পুরো লাইনটা কেটে আবার নিচে যোগ করতেন, কিন্তু আমি চাইলেই 20-এর জায়গায় আমি 30 দিলে সে অটোমেটিকলি সে যোগ নিয়ে নেবে। তাহলে খাতাতে কি করতাম, প্রথমে কাটতাম, পরে আবার ক্যালকুলেটর হাতে নিতাম, তারপর যোগ করতাম, কিন্তু এখানে তা করা লাগতেছে না, এটি এক্সেলের সুবিধা। বুঝা গেছে? আরো সুবিধা আছে, সেটা কিরকম, সাপোজ আপনার এখানে 30, এখানে আছে কত 20, আচ্ছা এখানে আমি এভাবে না লিখি, আম, আমি একটা এখানে ডাটাই লিখে ফেলি। আচ্ছা, আমরা হচ্ছে ওয়ার্ডের মধ্যে অনেকগুলা সেলকে মার্জ করেছিলাম না, একটা সেলে পরিণত করছিলাম না, এখানেও তা করা যায়। সাপোজ আমি সবগুলা সেলকে একটা সেলে পরিণত করতে চাই, হোম ট্যাবের আন্ডারে দেখেন এখানে অ্যালাইনমেন্টের গ্রুপ আছে, সেখানে আছে মার্জিন সেন্টার, এখানে ক্লিক করলে লেখা আছে তো, এই দেখেন একটা মার্জ হয়ে গেছে। আমি চাইলে এটাকে লেফটে আনতে পারি, রাইটে নিতে পারি, সেন্টার করতে পারি, এরকম জিনিসগুলো এখানে আছে অ্যালাইনমেন্ট গুলা। তো আমি এখানে লিখলাম কি স্টুডেন্ট ইনফরমেশন, বা সাপোজ মার্কশিট লিখি, সাপোজ নর্মাল একটা মার্কশিট করি, এখানে লিখি কি রোল, এখানে লিখি হচ্ছে নেম লিখি না, এখানে লিখি বাংলা, তাই না, এখানে লিখি ইংলিশ, এখানে লিখি হচ্ছে টোটাল, আর কিছু লিখলাম না, ঠিক আছে। সাপোজ রুল হচ্ছে 1 2 3, এভাবে একটা ক্লাসে আমার 1000 স্টুডেন্ট আছে, তাহলে লিখতে হবে না বারবার 1 2 3 4 এভাবে 1000, আসলে এইভাবে লিখার প্রয়োজন হয় না, আপনি দুইটা লিখার পরে একটু বিষয়টা এখানে খেয়াল করবেন, কার্সরটার দিকে খেয়াল করবেন, কার্সরটা এখন দেখেন বড় আকারে একটা যুগ আছে, তাই না, আমি যখন কোনো কিছু সিলেক্ট করি তখন লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করি, এই যে দেখেন আমি 1 আর 2 সিলেক্ট করলাম, এখন কার্সরটা দেখেন কিরকম, সিলেক্ট করার পরে কার্সরটা যখন আমি একটু নিচে নিয়ে আসবো তখন কার্সরটা কিন্তু যুগের যে কার্সরটা সেটা কিন্তু চিকন হয়ে গেছে, খেয়াল করছেন, এখন এইটা ধরে যদি আমি নিচে নিচে নিয়ে যাই তখন অটোমেটিকলি দেখেন আপনার নাম্বারটা কিন্তু নোটিফিকেশনে দেখাচ্ছে এই যে 10 হয়ে গেছে। এভাবে যদি আমি 1000 নিয়ে 1000 পর্যন্ত হয়ে যায় অটোমেটিক হয়ে যাবে। তাহলে অটোমেটিক নাম্বার করার জন্য কি করতে হবে, 1 থেকে 2 মানে দুইটা ডিজিট আপনাকে লিখতে হবে, লিখার পরে দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট নরমালি মধ্যে দিকে করা যায়, করার পরে কার্সরটা একটু কর্নারে নেবেন, নেওয়ার পরে কার্সরটা চেঞ্জ হলে লেফট বাটন ক্লিক করে আপনি যতটুকু নিবেন যত নিবেন তত এখানে বাড়তে থাকবে। বুঝা গেছে কিভাবে নিব? তাহলে এটা নিয়ে ঝামেলা আছে, এই কাজটা কিন্তু আপনাদের ফর্মুলা ফাংশনে করতে হবে, আমাদের দরকার আছে, এখনই আসতেছি কি দরকার। সাপোজ তার নাম হচ্ছে এ, অথবা যেটা দেই সেটাই, আর কিছু লিখলাম না, ঠিক আছে, বাংলাতে পাইছে সে কত 50, তারপর মনে করে 80 পাইছে, তারপর 60 পাইছে বা 69 পাইছে, এখানে ইংলিশে এরকম পাইছে, ঠিক আছে। সাপোজ এখন কত হচ্ছে, আমাদের কি করতে হবে,
যোগ করতে হবে। তাহলে ক্যালকুলেটরে যোগ করলে কি করতে হবে? 50 যোগ 75 দেন ইকুয়াল। কিন্তু এখানে যোগ করলে কি করতে হবে? ইকুয়াল আমার যে সেলে আছে সেই সেল অ্যাড্রেসটা দিতে হবে। এই সেল অ্যাড্রেস কিন্তু আপনি সিলেক্ট করে দিলেন, আপনি চাইলে লিখেও দিতে পারেন। এটা কত নম্বর সেল অ্যাড্রেস বলেন তো? C3। তাহলে আমি লিখে দিই C3। দেখেন ওইটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি যোগ দিয়ে এখন লিখে দেই যে D3 দেখেন অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমি লিখেও দিতে পারি, ওই সেল অ্যাড্রেস চাইলে সিলেক্ট করেও দিতে পারি। দেন ইন্টার ক্লিক করলে কি হয়? 125 চলে আসছে। এখন কিন্তু গার্ডিয়ান এসে যদি বলে বাংলাদেশে 50 পায় নাই, সে পাইছে 52, তখন কোনো কাটাকাটি নেই, 50-এর জায়গায় 52 লিখলে অটোমেটিক তার টোটালটা চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? এখন কথা হচ্ছে বাকিদের কি করব? সেম ভাবে ইকুয়াল দেব, তারপর এটা যোগ এটা। কি ভুল করছে এখানে? ও ইকুয়াল এর আগে একটা মাইনাস পড়ে গেছে, তাই না? কেটে দিই 175। তাহলে এভাবে 1000 ধরেন স্টুডেন্ট যদি হয়, এভাবে 1000 বার যদি আমি যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ফাংশনের কাজ করি, তাহলে হবে? তাহলে এক্সেলে কাজ করার সুবিধাটা কি? আমি যে একটু আগে যে কাজটা দেখাইলাম, ফর্মুলার ক্ষেত্রে আপনি কি করবেন? একটা প্রেস করলে তো এই সেলটা সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পরে এটা কি করবেন? কর্নারে নিবেন, নেওয়ার পরে দেখেন এরোটা আগেরটার মতো আসবে। এখন কিন্তু দুইটা সিলেক্ট করবেন না, ঠিক আছে? আপনি কাজ একটাতে করছেন, একটাই অটো নাম্বার করার জন্য আমরা দুইটা তখন সিলেক্ট করছিলাম, কারণ ফর্মুলা এখন একটাতে দিচ্ছি, প্রথমটাতে এটা কেটে দিই আমি, এটা দরকার নাই আমার, এটা করি নাই। একটা কাজ করছি, করার পরে এই যখন আসবে তখন আপনি যত প্রয়োজন আপনার নিবেন। নেওয়ার পরে এখন দেখেন আপনার এখানে ডাটা আছে, সে দেখাইছে, এখানে ডাটা নাই, সে দেখাইছে কত? 0। আপনি এখানে একটা ডাটা দেন, 5 দেন, এখানে 10 দেন, অটোমেটিকলি নিয়ে নিছে। এই যে এখানে ডাটা দেন, এখানে আরেকটা ডাটা দেয় নাই, সে কিন্তু 5 নিয়ে নিছে। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে আমি যদি এক্সেলে 1000, 2000, 4000, 10,000 যাই হোক, আমি যদি একটা হিসাব যদি মানে পারফেক্টলি করতে পারি, তাহলে বাকিগুলো করা একবারে ইজি। ঠিক আছে? এখন এটা যোগ করলাম, এখন যদি গুণ করি ইকুয়াল এই সেল, আপনাদের গুণ চিহ্ন আছে দেখুন স্টারের মতো দেখতে, ঠিক আছে? এই যে গুণ, এই যে সেল, দ্যাট ইন্টার, গুণ হয়ে গেল। এখন এইটা ধরে টান দিলে কি হবে? এই দুইটা সেল গুণ করে দেখাবে। এই যে গুণ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি এই যে বাংলায় পাইছে কত? 50, তাই না? এই 50-এর জায়গায় দিলাম এ, তখন কি দেখাবে? ভ্যালু দেখাবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আপনার কখনো টেক্সট আর সংখ্যা কখনোই যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ হিসাব করা যায় না, এই জন্য এটা আসছে। তবে আমাদের কোনো কোনো সেলে অ্যাবসেন্ট থাকতেই পারে। অ্যাবসেন্ট থাকলে আরেকটা সেলে তো 75 লেখা আছে, তাহলে সে 75 ওঠার কথা ছিল, সেটা উঠলো না কেন? ঠিক আছে? এমন কাজ আমরা করব। আপাতত ধরে রাখি এখানে কোনো সংখ্যাই আছে, কারণ এখানে বেল উঠা যাবে না। আমাদের 75 হলে 75ই দেখাবে, অ্যাবসেন্টের মার্ক না দেখাবে। ঠিক আছে? তো এগুলো আমরা আস্তে আস্তে আসবো, এখানে রাখি 50-ই রাখি। বোঝা গেছে কি? এখন আসি যদি ভাগ করতে হয় তাহলে কি করবো? ইকুয়াল যেটা আগে হবে সেটা আগে দিব, দেন ভাগের স্ল্যাশের মতো যেটা সেটা হচ্ছে ভাগ, দিয়ে আমরা এটাকে ক্লিক করে ভাগ করে দেব, ভাগ চলে আসবে। তো যোগ বিগুণ ভাগ দেখে ফেলছে। তো আমাদের আরো লজিক নিয়ে কাজ আছে, আমরা আস্তে আস্তে এগুলো করতে পারবো। আমরা অনেক কিছু করব, আমাদের যে আপনাদের শিটে কিন্তু কাজ দেওয়া আছে, একটা একটা করে যখন কাজ করবো না তখন আস্তে আস্তে সব চলে আসবে। ঠিক আছে? মোটামুটি ভালো অ্যাডভান্সে আসবে। ঠিক আছে? সকল ফাংশনের কাজটা করা পসিবল না, এরকম অনেক ফাংশন আছে। আমরা মোটামুটি 10 থেকে 12টা ফাংশন নিয়ে কাজ করবো, আরো বেশিও হইতে পারে, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের সব জায়গায় লাগবে। এর বাইরে যেগুলো আছে সেগুলো সচরাচর আপনাদের লাগবে না। আচ্ছা, তাহলে এটা গেল, তাহলে এটা করতে পারবো না। এখন আসি, এখন আমি যে জিনিসটা করলাম, এটা কি লিখলাম বলেন তো? ফর্মুলা। আর এটা কি লিখলাম? একটা লিখলাম ফর্মুলা, একটা লিখলাম কি? ফাংশন।
তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, ফাংশনটা কি, এই দুইটা জিনিস অনেক সময় প্রশ্ন আসে, অথবা এসএসসি এসে জিজ্ঞেসও করতে পারে। তাহলে এখন আমি যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে ফর্মুলা, অর্থাৎ যে এক্সপ্রেশনটা আপনি নিজে তৈরি করেন একটা গাণিতিক কাজ কমপ্লিট করার জন্য, আপনি যে নিজে তৈরি করেন যে একটা এক্সপ্রেশন মানে হচ্ছে আপনি যেটা লজিকটা তৈরি করেন। যেমন আমি বাংলার যে সেল আছে, ইংলিশের যে সেল আছে সেটা যোগ করব, যোগ করার জন্য আপনি কি তৈরি করলেন, এটির সাথে একটা যে যুগ দিয়ে যে একটা জিনিস এক্সপ্রেশন তৈরি করলেন সেটাই হচ্ছে ফর্মুলা। বোঝা গেছে? যেটা নিজের হাতে তৈরি করেন, নিজে তৈরি করেন। আর ফাংশন হচ্ছে এই পিসিতে না, আপনি যেখানে কাজ করবেন সেখানে আগে থেকে তৈরি করা বিল্ডিংটা, এটাকে বলি আর কি। দেখবেন অনেক প্রোগ্রামিং এর মধ্যে অনেক কোড বিল্ড আপ করা থাকে, জাস্ট আপনি ওইটা নিয়ে কাজ করে ফেলতে পারেন। সেম এই ফাংশনটা হচ্ছে সেম, আপনার এখানে তৈরি করা আছে, জাস্ট আপনি এটা নিয়ে কাজটা করবেন। ঠিক আছে? সাপোজ আমি যদি এখন বলি, এখন যে যুগটা করলাম, যে অপারেট গুলো ব্যবহার করে আমি যুগটা করলাম, সেটা হচ্ছে কি, ফর্মুলা। আর ফাংশন হচ্ছে কি, আমি যদি এখানে বলি যে ইকুয়াল, যোগ করার ফাংশনটা হচ্ছে সাম। কি? সাম। সাম মানে হচ্ছে কি, যোগ করা। SUM, যখনই SUM লিখছি দেখেন অনেকগুলো জিনিস এখানে ফাংশন চলে আসছে। তাহলে আমার দরকার কি, সাম। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট শো চলে আসে। ঠিক আছে? এখন যোগ করছিলাম কি আমরা, এই সেল যোগ এই সেল। এখন ফাংশনের ক্ষেত্রে আমাদের এটা যোগ মানে যোগ বিয়োগ এগুলো না বুঝাইলে হয়, কারণ সাম মানে কি, যোগ। তখন আমরা কি করতে পারি, আমরা বলে দিতে পারি যে এই সেল ইস টু, এটা তো বুঝি অনুপাত, যেটা ইস টু এই সেল, তার মানে কি বোঝায়, এই সেল থেকে এই সেল পর্যন্ত। সাম মানে কি করবা, যোগ করবা। দেন আমি যদি ব্র্যাকেট শিফট চেপে যদি 9 দেই, 0 দেই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। দেন আমি যদি ইন্টার দেই তাহলে কি হবে, 125। এখানে কত ছিল, আচ্ছা এটা আমি যোগ করে দেখাই, নইলে তো মিলবে না আবার। 125। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে আমি কি করলাম, ইকুয়াল সাম এই সেল ইস টু, এটা কেটে দে কারণ আমি তো এই সেল পর্যন্ত, দেন কি ইন্টার, 125 কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি এখানে লিখে দিলাম এই সেল ইস টু এই সেল। এখন আপনার যদি সাবজেক্ট যদি 20টা হয় তখন কি করব, ইকুয়াল সাম, আমি কি করব, এই সেল থেকে আমি এই সেল টেনে দেব। কি করব, তাহলে অলরেডি সে কিন্তু ইস টু নিয়ে নিচ্ছে, দেখছেন? আমার কিন্তু ইস টু দিতে হয় নাই। আমি যদি আরো যাই তাহলে হচ্ছে আমার নাম্বার কলামে কিন্তু নিয়ে নিচ্ছে। মানে C3 মানে কি, বাংলা থেকে শুরু, আর E3 মানে টোটাল পর্যন্ত, এর ভিতরে কি আছে না আছে সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। কথা বুঝছেন? আপনি যদি মনে করেন না আমি তো ভিতরে তো কোনো কিছু এখানে সেল অ্যাড্রেস নাই, আসলে না, এটা মানে হচ্ছে এই থেকে এই পর্যন্ত, মানে এর ভিতরে যা আছে। বোঝা গেছে? এখন যদি আমি ইন্টার দেয় তাহলে কি হবে, 50 যোগ 75 যোগ 125, তিনটে একসাথে যোগ করলে কত হয়, 250 হয়ে গেছে। তাহলে হচ্ছে এখন কথা হচ্ছে ফাংশন ইউজ করা জানি, ফর্মুলা ইউজ করা জানি, তাহলে কখন ফাংশন ইউজ করব কখন ফর্মুলা ইউজ করব এই বিষয়টাও জানতে হবে। এখন কথা হচ্ছে এই সেলগুলা কিন্তু, এই মার্কিং গুলা কিন্তু সিরিয়াল বাই করা, মানে সিরিয়াল মেনটেন করা, কলাম বাই কলাম, রো বাই রো। বাংলার পরে ইংলিশের মার্ক, ইংলিশের পরে ম্যাথের মার্ক, ম্যাথের পরে ইসলামের মার্ক, তারপর হচ্ছে বিজ্ঞানের মার্ক, তাই না? এখন কথা হচ্ছে আমার এই মার্কগুলো সিরিয়াল করা এইভাবে, কিন্তু আমার মার্ক যদি হয় এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তাহলে আমি চাইলে কি করতে পারবো না, ইকুয়াল সাম দিয়ে আমি চাইলে আমি এখান থেকে এইখানে আইন না আবার এইখানে আনতে পারবো না, আনা যাচ্ছে না। তখন গিয়ে আপনাকে কি করতে হবে, ফর্মুলা ব্যবহার করতে হবে। এখন বোঝা গেছে? যদি একই রেঞ্জে হয় তাহলে আমরা ফাংশন ইউজ করব, আর একই রেঞ্জে না হইলে ফর্মুলা ইউজ করব। এর মধ্যে কিছু তারতম্য আছে, সেটা আমরা নেক্সট টাইম কাজ করতে করতে জেনে যাব। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এতটুকু যে বেসিক দেখালাম, এই বেসিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন? তাহলে আপনাদের এক্সেলের প্রথম শীটে একটা কাজ আছে, সেই কাজটা বের করেন, সেই কাজটা এখন আমরা করব। তার আগে 10 মিনিট আপনাদের প্র্যাকটিসের জন্য দিই, যেটা দেখাইলাম সেটা আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে? তারপর ওই কাজটা ফুলফিল করব, তাহলে আরো জড়তা কেটে যাবে। ঠিক আছে?